বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। আমি মাসুদা আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। তোমাদের গত ক্লাসে আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে দুটো টপিকস পড়িয়েছিলাম। আজ তার পরবর্তী টপিকস পড়াবো। তো তোমাদেরকে একটু দেখিয়ে নেই আমি কোন রাইটারের বইটা বেশি ফলো করি, আর তোমাদেরকেও সাজেস্ট করেছি। ভর্তির সময় তোমাদেরকে বুক লিস্ট দিয়েছিলাম এবং সেই বুক লিস্টে দাগিয়ে দিয়েছিলাম যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে এই রাইটারের বইটা কিনবা। হ্যাঁ, তো এই যে রাইটারের নাম মোহাম্মদ জাহিদ হোসেন শিকদার, দেওয়ান জোবাইদা নাসরিন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুর ইসলাম। তো আমি এই বইটাই সাজেস্ট করি পড়ার জন্য বা কেনার জন্য। বইয়ের ভাষাটা খুবই সহজ এবং খুবই সুন্দর এবং খুব মনে থাকে, খুব সহজে মনে থাকে। ঠিক আছে। আর এর জোবাইদা নাসরিন ম্যাডাম উনি আবার অনার্স মাস্টার্সের বই লেখেন। তো তুমি যদি এই বইটা পড়ো না, তো যখন তুমি বিবিএ এমবিএ করবা বা অনার্স মাস্টার্স পড়বা, তখন তোমার পরবর্তী যে টপিকসগুলো পড়তে খুব সহজ হবে, কারণ যেহেতু একই রাইটারের বই তো, এবং অনেক মিল আছে অনেক টপিক্সই। তো এই জন্য একটু এখন থেকে যদি তোমরা পড়ো, তাহলে সামনের কিছু পড়াও তোমাদের এগিয়ে যাবে। ঠিক আছে। তো আসো আমরা আজকে কী টপিক্স পড়াবো একটু দেখি। হ্যাঁ, আজকে আমরা পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব, তারপরে আওতা, খাত। তো এটা পড়ানোর আগে তোমাদের একটু কথা বলে নেই। হ্যাঁ, তোমরা তো সদ্য এসএসসি পাস করে আসছো, তোমরা ব্যবসা উদ্যোগ বইটা পড়েছো তোমাদের। তো ব্যবসা উদ্যোগ বলো, অ্যাকাউন্টিং বলো, ফিনান্স বলো, বইটা কিন্তু খুব চিকন ছিল এবং তোমরা 2 বছর পড়েছো, যার ফলে টিচার প্লাস তোমরা সবাই বইটার একেবারে লাইন টু লাইন প্রতিটা ওয়ার্ড পড়ার সময় পেয়েছো, কারণ অনেক চিকন বই ছিল এবং 2 বছর সময় পেয়েছো তোমরা সেটা পড়ার। কিন্তু তোমরা এখন ইন্টারে ওঠার পরে তোমাদের এক একটা ইয়ারে অনেক মোটা মোটা বই তোমরা অলরেডি যেহেতু কিনেছো জানো। তো আমাদের টিচারদের পক্ষে সম্ভব না প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়ানো। যেহেতু তোমরা এখন বড় হয়েছে, তোমাদেরকে কিন্তু প্রতিটা টপিক্স আমরা যেটা পড়াবো তো ইম্পর্টেন্টগুলো পড়েই ফেলবো, বা যেটা আমাদের পড়ার সময় থাকবে না বা যেটা তোমরা নিজেরাই পড়লে বুঝবে, সেটা আমরা বেসিক্যালি আর বুঝাবো না। হ্যাঁ, তো এর জন্যই যেমন ধরো যে কোনো টপিক্সের গুরুত্ব, সুবিধা অসুবিধা বা আরও সহজ সহজ কিছু টপিক্স থাকে, সেটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে। আমি বলে দিব যে তোমরা এটা পড়ে নাও বাসায়। তারপরও সেগুলোর মধ্যেও কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, পয়েন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমার জ্ঞানমূলকের জন্য আসে বা অনুধাবনের জন্য বা আসে বা এমসিকিউর জন্য আসে। তো সেগুলো আমি আবার বলে দিব। আর আমার সাবজেক্টে বিশেষ করে গুরুত্বগুলো বা সুবিধা অসুবিধাগুলো কীভাবে পরীক্ষার সময় আসে বা কিভাবে তোমরা খুব সহজে পড়তে পারো বা পড়লে মনে থাকবে, এই বিষয়গুলো আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। হ্যাঁ, এই জন্য আমি এগুলো খুব শর্ট ফর্মে লিখেছি চার্ট করে, যে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার জন্য যে কীভাবে তোমরা শিখবা বা কোনটা তোমাকে শিখতেই হবে, মুখস্থ করতে হবে, বা কোনটা তুমি বানিয়ে লিখলেও নাম্বার পাবা। ঠিক আছে। তো আসো আমরা শুরু করি। তো উৎপাদনের গুরুত্ব, বেসিক্যালি উৎপাদনের গুরুত্ব, এই যে তোমাদের একটা ছক দেখলাম, এই ছকটাই তোমাকে ঠোঁটস্থ করে পড়তে হবে। কেন আমি তোমাকে বলি, যেমন এমসিকিউর বা জ্ঞানমূলকের ক্ষেত্রে আসে যে উদ্দেশ্য অর্জন। দেখো, খেয়াল করে দেখো, এখানে 3টা খাতা দেওয়া আছে, উৎপাদকের দৃষ্টিকোণ হতে, অর্থনীতির দৃষ্টিকোণ হতে, ভোক্তার দৃষ্টিকোণ হতে। তো এরকম আসে যে উৎপাদকের গুরুত্বকে কয়টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, তাহলে কয়টা? 3টা দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, তার মানে কি তোমাকে 3টা পার্ট ভালো করে পড়তে হবে। সেকেন্ডলি আসতে পারে যে উদ্দেশ্য অর্জন, উৎপাদনের গুরুত্বের কোন দৃষ্টিকোণের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে কি কোন দৃষ্টিকোণের মধ্যে? উৎপাদকের দৃষ্টিকোণ হতে। আবার আসতে পারে জীবনযাত্রার মান উন্নয়ন, উৎপাদনের কোন গুরুত্বের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে কি লিখতে হবে? ভোক্তার দৃষ্টিকোণ হতে। তার মানে বুঝতে পেরেছো যে কিভাবে তোমার জ্ঞানমূলক বা এমসিকিউগুলো আসে। তার মানে আগে আমাকে 4টা পড়তে হবে। কীভাবে পড়বা? প্রথম পড়বা যে উৎপাদনের গুরুত্ব 3টি ক্ষেত্রে বা 3টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা, উৎপাদক, অর্থনীতি আর ভোক্তা। তারপরে যে উৎপাদকের যে পয়েন্টগুলো দেওয়া আছে, সেগুলো সবগুলো আগে পয়েন্টগুলো ঠোস্ত করবা। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট পড়ে তারপরে সেটা ডিটেলসগুলো হালকা একটাবার রিডিং পড়বা। ঠিক আছে। তো তোমাদের উৎপাদনের গুরুত্ব মুখস্থ করার প্রথম কাজটা হচ্ছে, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে আগে এই ছকটা একদম মুখস্থ করবা, মন থাকবে। তারপর যেহেতু আজকে শুরু করছি, তা একটু জাস্ট হালকা হালকা করে তোমাকে পয়েন্টের বর্ণনাগুলো একটু বলে দিই। হ্যাঁ, খেয়াল করে দেখো, উৎপাদকের দৃষ্টিকোণ হতে। তো উৎপাদকের দৃষ্টিকোণ হতে একজন উৎপাদক যখন একটি পণ্য উৎপাদন করে,
তার প্রথম কাজই হচ্ছে এক নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু সে তার পণ্যগুলো উৎপাদন করে। সেই নির্দিষ্ট উদ্দেশ্যটা কি আমরা সবাই জানি, ব্যবসার প্রথম উদ্দেশ্য যেটা মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে পণ্যটা তৈরি করে। তো এইটা হচ্ছে তার উৎপাদকের দৃষ্টিকোণ থেকে কি উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়, মুনাফা অর্জনের জন্য। তারপর প্রতিযোগিতায় টিকে থাকাটা। বেসিক্যালি একটি পণ্য, একজন উৎপাদক যখন একটি পণ্য তৈরি করে সেটা বাজারে শুধু ওয়ান পিসই থাকে না, বিভিন্ন ধরনের পণ্য থাকে এবং সমজাতীয় পণ্য থাকে। তো সেক্ষেত্রে তাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিভিন্ন মানে তার সমজাতীয় পণ্য থেকে ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে। হ্যাঁ, তো এইভাবেই জাস্ট পয়েন্টগুলো আসবে। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, তারপর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উপযোগ সৃষ্টি। উপযোগ অলরেডি আমরা পড়ে ফেলেছি, উপযোগের বিভিন্ন প্রকারের বা বিভিন্ন রুম। তো এই যে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে কি করে প্রতিষ্ঠানের আর্থিক উন্নয়ন হয়, যারা সেটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও সেটা বৃদ্ধি পায়। তারপর চাহিদা পূরণ হয়। পণ্য উৎপাদন করা হয় কার জন্য, ভোক্তাদের জন্য। আর ভোক্তাদের কি চাহিদা পূরণের জন্য। সেটা যদি চাহিদা পূরণ না হয় তাহলে কিন্তু সেই পণ্য ভোক্তারা কখনই ক্রয় করবে না। তার মানে উৎপাদককে ভোক্তার চাহিদা মোতাবেক পণ্য তৈরি করতে হবে এবং সেই পণ্য যখন ভোক্তারা ক্রয় করবে তখন সেটা উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদকও অর্থনৈতিকভাবে উন্নত হবে এবং সেটা উন্নত হবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে খেয়াল করে, একদম সহজ পয়েন্ট এগুলো। কর্মসংস্থান সৃষ্টি তো বোঝোই, একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সেটার মাধ্যমে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়, সেখানে আমার দেশে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো সঠিক ব্যবহার করা যাবে এবং সম্পদের মূল্যটাও বৃদ্ধি পায়। মূল্যস্ফীতি হ্রাস। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট লাগতে পারে বা তোমার সাথে একটু কঠিন লাগতে পারে এবং এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। মূল্যস্ফীতি হ্রাস যখন একটি পণ্য তৈরি করা হয়, একটু খেয়াল করে দেখো, যখন উৎপাদক পণ্য তৈরি করে, উৎপাদক যদি বেশি পরিমাণে পণ্যটা তৈরি করে তাহলে কি হবে, সেই পণ্যের যোগানটা বেশি থাকে এবং ভোক্তারা অ্যাভেলেবেলভাবে সে পণ্যটা ক্রয় করতে পারে, যার ফলে কি হবে, সে পণ্যের মূল্যটা হ্রাস পাবে। তার মানে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করলে সেটা যোগানটা বৃদ্ধি থাকে এবং ভোক্তারা অ্যাভেলেবেল সে পণ্যটা পায় এবং সেটা ক্রয় করতে পারে খুব কম মূল্যে। তারপরে হচ্ছে উৎপাদনের মাধ্যমে কি হবে, ভোক্তারা তাদের প্রয়োজনীয় পণ্য পায়, পণ্য সামগ্রী ভোগ করতে পারে, তাদের মানব কল্যাণ হয়, তারা নিয়মিত পণ্য, তাদের প্রয়োজনীয় সব পণ্যগুলো নিয়মিত ভোগ করতে পারে এবং এসব পারপাসে তাদের জীবনযাত্রার মানটাও উন্নয়ন হয়। ঠিক আছে, জাস্ট আমি সংক্ষিপ্তভাবে বললাম, এটা বই খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। হ্যাঁ, তো তোমাদের কাজ কিন্তু হচ্ছে, আবারও বলছি আমি, আগে এই ছকটা ঠোঁটস্থ করে পড়বা প্লাস লিখবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো উৎপাদনের আওতা। ঠিক সেম, এটাও খুব ইম্পর্টেন্ট যে উৎপাদন আওতা বলতে কি বুঝো। উৎপাদন আওতা বলতে উৎপাদনের মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেটাকে বলা হয় উৎপাদনের আওতা। ঠিক আছে, আমি আবারও বলছি, উৎপাদনের আওতা বলতে বোঝাচ্ছে উৎপাদনের মধ্যে কি কি বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকে তাকে বলা হয় উৎপাদনের আওতা। এখন উৎপাদনের আওতার মধ্যে কি কি পয়েন্টগুলো আছে, এই দেখো 12টা প্রায় পয়েন্ট, বিভিন্ন বই বিভিন্ন ধরনের আছে, বা এই 12টা পয়েন্ট সম্পর্কে তোমার নলেজ থাকলেই হবে। তো উপযোগ সৃষ্টি, আমরা তো গুরুত্বের মধ্যে উপযোগ সৃষ্টিটা পড়ে ফেলেছি, তো বুঝতেই পারছো কী কী উপযোগগুলো থাকে। 4 ধরনের উপযোগ, রূপগত, সত্যগত, সময়গত, সব 5টা, সত্যগত, সেবাগত। হ্যাঁ, তারপর রূপান্তর প্রক্রিয়া, উৎপাদনকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে সেটা ভোক্তার ভোগের উপযোগ করে। উপকরণসমূহ, ভূমিশ্রম, মূলধন সংগঠন, উৎপাদন পরিকল্পনা করতে হবে, মজুত নিয়ন্ত্রণ করতে হবে। ভালোভাবে পণ্য উৎপাদন করতে হলে আগে থেকে একজন উৎপাদনকারীকে বিভিন্ন পণ্য মজুত করে রাখতে হয়, যার ফলে সে তার প্রয়োজন অনুযায়ী সে পণ্যটা মজুতকৃত কাঁচামালগুলো ব্যবহার করতে পারে। পণ্য নকশান করতে হবে, বিভিন্ন ধরনের পণ্য তৈরি করার আগে কিন্তু পণ্যের আকার আকৃতি নকশাটা করে রাখে। মান নিয়ন্ত্রণ করতে হবে, উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। তো এই প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। তবে তোমাদের জন্য মোস্ট যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি একটু দাগিয়ে দিচ্ছি, এগুলো একটু অবশ্যই ভালো করে পড়বা। সেটা হচ্ছে উৎপাদনের পরিকল্পনা, তারপর হচ্ছে মজুত নিয়ন্ত্রণ, পণ্য নকশায়ন, মান নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু সংজ্ঞাসহ পড়ে নিবা। ঠিক আছে, তারপর আমি দাগিয়ে স্টিল পিকচার দিয়ে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, উৎপাদনের বিভিন্ন খাত। এটা খুব খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। উৎপাদনের খাত 3টি, কৃষি খাত, শিল্প খাত আর হচ্ছে সেবা খাত। কৃষি খাত হচ্ছে উৎপাদনের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ খাত বা প্রথম খাত। কৃষি খাতকে কি বলা হয়, প্রথম, প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ খাত। তা কৃষি খাতটা কি, যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিল্পের কাঁচামাল যোগান দেয় তাকে বলা হয় কৃষি খাত। অর্থাৎ যে খাতের মাধ্যমে আমরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে থাকি এবং শিল্প কারখানা কাঁচামালটা যোগান দেয় তাকে বলা হয় কৃষিখাত। যেমন ধরো চাল, ডাল, শাকসবজি
এটা কি কৃষিখাত, কৃষির মাধ্যমে এগুলো উৎপাদিত হয়। আবার পাট, তুলা, আখ, গম ইত্যাদি কিন্তু আবার শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন পাট দিয়ে পাটজাত দ্রব্য তৈরি হয়, আখ থেকে বিভিন্ন খাবার তৈরি হয়, গম থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয়, বা যেটা যে কাঁচামাল শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে। তো 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে কৃষি খাতের যে অবদান সেটা হচ্ছে 14.10%। তো এই পয়েন্টগুলো একটু মুখস্থ করে নেবে এমসিকিউর জন্য। ঠিক আছে। তো আসো এখন শিল্প খাত। কৃষি খাতের পরবর্তী খাতটাই হচ্ছে তোমার শিল্প খাত। হ্যাঁ, কারণ কৃষি খাতের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে, বা শিল্প খাতের মাধ্যমে আবার বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনটা হয়ে থাকে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে। বিশেষ করে শিল্প বিপ্লবটা পর থেকেই এই শিল্প খাতটা বেশি জনপ্রিয় হয়েছে। ঠিক আছে। শিল্প বিপ্লবের পরের থেকে, শিল্প বিপ্লব বলতে বোঝাচ্ছে যখন শিল্পের আবির্ভাব হয়, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয় এবং সেখানে পণ্য উৎপাদন হয়। ঠিক আছে। তো মূলত কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে সেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে পণ্যের রূপ পরিবর্তন মাধ্যমে যে উপযুক্ত সৃষ্টি হয় তাকে বলা হয় শিল্প খাত। ঠিক আছে। কাঁচামাল ও, আবারও বলছি, কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রযুক্ত যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে যখন উপযোগ সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে শিল্প খাত। এখানেও দেখো বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতে কতটুকু অবদান রেখেছে। টোটাল অবদান রেখেছে 33.72%। হ্যাঁ, যার মধ্যে বৃহৎ ও মাঝারি শিল্প অবদান ছিল 83.28% এবং ক্ষুদ্রান্ত শিল্পের অবদান ছিল 16.72%। তারপরে আসো আমরা পড়ি সেবা খাতটা। সেবা খাত বর্তমানে খুব জনপ্রিয় একটি খাত হচ্ছে সেবা খাত। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং যেটা আমরা বর্তমানে যুগে বেশি চাহিদা। খেয়াল রাখবা, জীবনযাত্রা মান উন্নয়নের ক্ষেত্রে সেবা খাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আসলে আমরা বইয়ের ভাষায় একটু দেখি। উৎপাদনের যে খাত কোনো ধরনের দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন না করে এমন কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করা যা মানুষের জীবনকে আরও উন্নত, সুখ, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও আরামদায়ক ও বৈচিত্র্যপূর্ণ করে তোলে তাকে বলা হয় সেবা খাত। ঠিক আছে। একটু খেয়াল করো, একটু বলি, একটু শোনো। ধরো মানুষের যেসব মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদা যখন পূরণ হয়ে যায় তখনই, যেমন মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, এগুলো যখন মানুষ তার যে উপার্জন আয় সেখান থেকে সে চাহিদাটা মেটাতে পারে, তারপর যখন তার এক্সট্রা কিছু টাকা থাকে তখনই কিন্তু সে চায় তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আরও কিছু ভোগ সামগ্রী কিনি বা আরও কিছু করি। ঠিক না? তো সেখান থেকে কিন্তু সেবা খাতের উৎপত্তি। খেয়াল করে দেখো, আগে কিন্তু আমাদের রাস্তাঘাট ছিল না, আমরা কিন্তু যানবাহনের মাধ্যমে চলাফেরা করতাম, কিন্তু তারপরেও কেন ফ্লাইওভার করা হলো? জীবনযাত্রার মানটাকে আরটু সহজ, আরটু সুন্দর, আরটু আরামদায়ক করার জন্য। কারণ কি ছিল, আগে যে নর্মাল রাস্তাঘাট ছিল তখন কি প্রচুর জ্যাম থাকতো, কিন্তু ফ্লাইওভার হওয়াতে জ্যামের পরিমাণটা কমে গেছে। টেলিফোন কিন্তু আগেও ছিল না, কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে যেইখানে যে অবস্থা থেকে কিন্তু ফোনে কথা বলতে পারে। বাট আগে কিন্তু যে ফোনটা ছিল তোমার তার লাগতো, তারের মাধ্যমে কিন্তু তুমি যে কোনো জায়গায় বসে কিন্তু তুমি কথা বা তোমার মনের ভাব আদান প্রদান করতে পারতে না। তার মানে কি, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মানটা আগের চেয়ে আরও বেশি সহজ সরল হয়েছে। আবার ধরো এখন তো মোবাইল ফোন আরও স্মার্ট, ভিডিও কল হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, কথাও বলতে পারছো, আবার দেখতেও পাচ্ছ সরাসরি। বাট আগে যখন মোবাইল নর্মাল সেটগুলো ছিল তখন কিন্তু জাস্ট কথাই বলতাম, দেখা যেত না। বা তোমার 10T যে সেটগুলো ছিল জাস্ট কথাই বলা যেত। তার মানে কি, সেবা খাতের প্রতিটা পার্টই হচ্ছে মানুষের জীবনযাত্রার মানকে সুন্দর, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও আরামদায়ক করে তুলছে। ঠিক আছে। তো উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন স্বাস্থ্য, সৌন্দর্য, ভ্রমণ, বিনোদন প্রভৃতি হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তো বাংলাদেশের মতো তৃতীয় উন্নয়নশীল বিশ্বে সেবা খাতে জিডিপিতে যে অবদানটা রেখেছে তা হচ্ছে 52.18%। খেয়াল করে দেখেছো? মানে অনেক। প্রথম আমরা পড়েছি তোমার কৃষি খাতে, খেয়াল করে দেখো কত অবদান। কৃষি খাতে ছিল 14.10, আর শিল্প খাতে ছিল 33.72, আর সেবা খাতে হচ্ছে 52.18, তার মানে সবচেয়ে বেশি। তো বর্তমান যুগে সেবা খাতে জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনার মাধ্যমে কি পড়লাম? উৎপাদনের গুরুত্ব, আওতা ও উৎপাদনের বিভিন্ন খাত, সবগুলা
পয়েন্টে খুব খুব ইম্পর্টেন্ট, এবং আমি যেভাবে তোমাদেরকে বলেছি পড়তে, বিশেষ করে গুরুত্ব আওতা, আগে পয়েন্ট পড়বা এবং যে পয়েন্টগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো ডিটেলসগুলো পড়বা, সবগুলো জাস্ট একবার রিডিং করে পড়বা। বাট উৎপাদনের বিভিন্ন খাদ্যে এই 3টা ভালো করে ঠোঁটস্থ করে পড়বা, কারণ এই টপিক্সটা আবার আরেকটা অধ্যায়ের মধ্যে আছে, যার ফলে 2টা অধ্যায়ের মধ্যে থাকার কারণে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আশা করি সবাই আমার লেকচার বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো তা তো বই তো আছে, বইয়ের সাহায্য নিবা। তারপর যদি বুঝতে না পারো মেসেজে নক করবা যে ম্যাডাম এই পয়েন্টটা বুঝিয়ে একটু বুঝিয়ে দেন, তো আমি নেক্সট ক্লাসে এগুলো বুঝিয়ে দিব। হ্যাঁ, তো আরেকটা কথা শেষ করার আগে, তোমাদেরকে আমি প্রথম লেকচারে কিন্তু কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কিন্তু, আমি এখনও কারো হোমওয়ার্ক পাইনি, কারো স্টিল পিকচার পাইনি। যে টপিকটা পড়েছিলাম সেটাই বলেছিলাম 2বার লিখে বোর্ডে লিখে পড়েছিলাম, সে প্রথম ক্লাসটা বলেছিলাম যে ওটা লিখে 2বার লিখে আমাকে স্ক্রিনশট পাঠাবা, বাট কেউ পাঠাও নাই। তো এই জন্য একটু মানে আসলে অবাক হলাম যে প্রথম ক্লাস, তোমরা এই ব্যাপারটি সচেতন হওয়া উচিত ছিল, তারপরও করনি। তারপর এখন সেকেন্ড লেকচারের কথা আমি আবারও বলছি, তোমরা অবশ্যই অবশ্যই খাতাটা কিনে আমাকে ছবি তুলে পাঠাবা, কারা কারা খাতা কিনেছো আর কারা কারা প্রথম যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা তুলেছো। ঠিক আছে, আমি প্রতিটি স্টুডেন্টের খাতার ছবি দেখতে চাই, আর হচ্ছে সেই খাতায় এই যে আমি প্রথম লেকচার যা লিখিয়েছি পড়িয়েছি এবং দ্বিতীয় লেকচার যা লিখেলাম পড়ালাম, এগুলো সবগুলো আমি দেখতে চাই। তো আমি আশা করব যে অবশ্যই আমাকে খাতা প্লাস এই লেখার ছবি পাঠাবা। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।